আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিহারের নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে 2টি এফআইআর দায়ের করেছে। ভারতের বিমান বাহিনী আজ থেকে ফ্রান্সে শুরু হওয়া গরুড় 25 বিমান মহড়ায় অংশ নিচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু খাদ্যপণ্যের আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। গ্রেটার নয়ডায় আজ শুরু হচ্ছে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে 63 রানে এগিয়ে থেকে দিনের খেলা শুরু করবে। আসছি বিস্তারিত খবরে। বিহারের নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পর গতকাল পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টি রামবিলাসের সভাপতি চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আবাম মোর্চার সভাপতি সন্তোষ সুমন সহ কয়েকজন নেতা জেডিইউ সভাপতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেন। জেডিইউর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লাল্লান সিং গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানা গেছে, নতুন সরকার গঠনের প্রাথমিক আলোচনা সেখানে হয়েছে। এদিকে রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক আগামীকাল হওয়ার সম্ভাবনা। এতে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে। অন্যদিকে জেডিইউ তাদের নবনির্বাচিত 85 জন বিধায়ককে পাটনায় ডেকেছে। আগামীকাল জেডিইউ পরিষদীয় দলের বৈঠকে নীতিশ কুমারকে নেতা হিসেবে নির্বাচিত করা হবে। লোক জনশক্তি পার্টি রামবিলাসের বিধানসভা দলের বৈঠকে গতকাল রাজ্য সভাপতি রাজু তিওয়ারিকে নেতা নির্বাচিত করা হয়। আজ হিন্দুস্তানি আবাম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চার বিধানসভা দলের বৈঠক হওয়ার কথা। এদিকে নির্বাচনে আরজেডির খারাপ ফলাফলের পর দলে অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। দলের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য ক্ষোভ প্রকাশ করে আরজেডি ত্যাগের কথা ঘোষণা করেছেন। লালুর পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআর দায়ের করেছে, যার একটি প্রতারণার জন্য এবং অন্যটি জালিয়াতির ধারায়। দিল্লি পুলিশের একটি দল গতকাল জাতীয় রাজধানীর ওখলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অফিস পরিদর্শন করেছে। দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয়কে একটি নোটিশও পাঠিয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল ন্যাক তাদের পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ে গুরুতর অনিয়ম চিহ্নিত করার পর এফআইআরগুলি নথিভুক্ত করা হয়। এদিকে দিল্লি মেট্রো রেলের লালকেল্লা স্টেশনের সবকটি গেট আজ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। গত 10ই ডিসেম্বর লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের পর থেকে বন্ধ রাখা হয়েছিল স্টেশনটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হরিয়ানার ফরিদাবাদে নর্দার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করবেন। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, দিল্লি, জম্মু কাশ্মীর এবং লাদাখের উপরাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক সহ অন্যান্যদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বৈঠকে। অংশগ্রহণকারী আধিকারিকরা জানিয়েছেন, 32তম এনজেডসি বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে সমন্বয়, জলবন্টন সংক্রান্ত সমস্যা এবং উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হবে। একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার যৌথ অভিযানে ফরিদাবাদে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পরেই এই বৈঠক। এনজেডসি বৈঠক সম্পর্কে কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জোনাল কাউন্সিল দেশ গঠনে এখন অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে জাহাজ নির্মাণের জন্য ভারত কোরিয়া সহযোগিতা মডেল শুধুমাত্র ভারতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে তাই নয়, বরং বিশ্ববাজারেও যোগান অব্যাহত রাখবে। শ্রী পুরী উল্লেখ করেন যে জাহাজ নির্মাণে কোরিয়ার প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে ভারতের রয়েছে শক্তিশালী চাহিদা, দক্ষ জনবল এবং সহায়ক নীতি। দিল্লি রাজ্য নির্বাচন কমিশন পুর নিগমের 12টি ওয়ার্ডের উপনির্বাচনের জন্য মনোনয়ন পরীক্ষার কাজ শেষ করেছে। পুর নিগমের 12টি শূন্য আসনের জন্য 133টি মনোনয়নপত্র জমা পড়েছে। কমিশন জানিয়েছে, পরীক্ষার পর 53টি মনোনয়নপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে, 80টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য, এ মাসের 30 তারিখ দিল্লি পুর নিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মহারাষ্ট্রের থানে জেলার একটি আদালত কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর এক কর্মীর দায়ের করা মানহানি মামলা শুনানি 6ই ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে। ভিওয়ান্ডি যুগ্ম নগর দায়রা বিচারক PM কোলসের এজলাসে গতকাল মামলাটির শুনানি হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও বাহরিনের মধ্যে দীর্ঘস্থায়ী ও বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আঞ্চলিক এবং বিশ্বব্যাপী উন্নয়নের বর্তমান পরিস্থিতির বিষয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় বিমান বাহিনী আজ থেকে ফ্রান্সে শুরু হওয়া দ্বিপাক্ষিক বিমান মহড়া গরুড় 25-এর 8ম সংস্করণে অংশ নিচ্ছে। এই মহড়া চলবে 27 নভেম্বর পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সমর ক্ষেত্রের বাস্তবিক পরিবেশে কৌশল ও প্রক্রিয়াকে উন্নত করাই মহড়ার লক্ষ্য। এছাড়া এর মাধ্যমে দুই বাহিনীর মধ্যে পেশাদার যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় করে নেওয়ার সুযোগ তৈরি হবে। মহড়ায় ভারতীয় বিমান বাহিনীর সুখোই 30 MKI যুদ্ধবিমান অংশ নিচ্ছে। কেরালায় শবরীমালা মন্দির আজ সন্ধ্যায় বার্ষিক মন্ডল মাকারিবিলাক্কু তীর্থযাত্রার জন্য খুলে দেওয়া হবে। ত্রবঙ্কর দেবস্বম বোর্ড জানিয়েছে যে সমস্ত ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন। গর্ভগৃহটি বিকেল 5টায় খোলা হবে। ওই সময় ইডি প্রসাদ শবরীমালার নতুন প্রধান পুরোহিত হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। সীমান্ত এলাকায় পর্যটন সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগতভাবে সংবেদনশীল ডোকলাম ও চোলা পর্যটকদের জন্য আগামী 15 ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। কড়া নিরাপত্তা বেষ্টিত এই সীমান্ত অঞ্চলে অসামরিক ব্যক্তিরা এই প্রথম প্রবেশের অনুমতি পাবেন। গত 27 সেপ্টেম্বর এই স্থানগুলি খুলে দেওয়ার কথা থাকলেও কিছু প্রশাসনিক এবং সরঞ্জাম সংক্রান্ত বাধার কারণে পরিকল্পনা রূপায়ণে বিলম্ব হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী কর্তা সিং সারাভার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, কর্তা সিং সারাভা ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। গদর পার্টির মাধ্যমে তিনি বিদেশে বসবাসকারী ভারতীয়দের দেশের স্বাধীনতার জন্য কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু খাদ্যপণ্যের আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, মৌসুমী ফল ও ফলের রস, চা, কফি, কোকো, কমলালেবু, টমেটো, গোমাংস এবং মশলা আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর এই নির্দেশ কার্যকর হবে। ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানির ওপর 25% শুল্ক আরোপ করেছিলেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য অতিরিক্ত আরও 25% শুল্ক যোগ করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ না করলেও G20 সম্মেলন পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। জোহানেসবার্গের ক্লিপটাউনে ভাষণে রামাফোসা বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ব নেতাদের স্বাগত জানাতে এবং সফল বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন যে বিশ্বের বেশিরভাগ G20 নেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। চিলিতে আজ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হচ্ছে। মূল লড়াই ক্ষমতাসীন বামপন্থী জোট এবং ডানপন্থী প্রার্থীদের মধ্যে। ক্রমবর্ধমান অপরাধের হার, অভিবাসন নীতি এবং বামপন্থী রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিকের কিছু নীতির প্রতি অসন্তোষ এই নির্বাচনের নির্ণায়ক ভূমিকা নিতে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশে দীর্ঘদিনের 3টি অপারমাণবিক নীতি পুনর্বিবেচনার চিন্তাভাবনা করছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জাপানি সংবাদপত্র আসাহি শিম্বনের সম্পাদকীয়তে বলা হয়েছে, পারমাণবিক হামলার শিকার দেশ হিসেবে জাপান এই নীতিগুলিকে জাতীয় নীতি হিসেবে গ্রহণ করায় জনগণের দারুণ সমর্থন পায়। জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনার সময় তাকাইচি তৃতীয় নীতিটি সংশোধনের কথা ভাবছেন, যা জাপানের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র প্রবেশ নিষিদ্ধ করে। এই নীতি পরিবর্তন হলে তা নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনবে বলেও মনে করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। গাজা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয় তাদের মধ্যে। গ্রেটার নয়ডায় আজ থেকে 20 নভেম্বর পর্যন্ত শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল শুরু হচ্ছে। চলবে 20 নভেম্বর পর্যন্ত। ব্রাজিল, পোল্যান্ড এবং কাজাখস্তানে অনুষ্ঠিত 3টি বিশ্বকাপ পর্বের পর বক্সিং কাপ সিরিজ 2025 সিজন ফাইনালের এই টুর্নামেন্ট। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে 63 রানে এগিয়ে থেকে আজ দিনের খেলা শুরু করবে। গতকাল ভারতের প্রথম ইনিংস 189 রানে শেষ হয়ে যায়। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 7 উইকেটে 93 রান করে। কলম্বোয় মহিলা দৃষ্টিহীন দিব্যাঙ্গ T20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। এই লড়াই রোমাঞ্চকর হয়ে উঠবে, কারণ উভয় দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারের নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।
ভারতের বিমান বাহিনী আজ থেকে ফ্রান্সে শুরু হওয়া গরুড় 25 বিমান মহড়ায় অংশ নিচ্ছে। গ্রেটার নয়ডায় আজ শুরু হচ্ছে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল। খবর শেষ হলো।